1987-এ মুক্তি পাওয়া প্রেডিডেটর সিনেমাটি মহাকাশ থেকে আসা এক হত্যাকারী ক্রিয়েচারকে কেন্দ্র করে, যার মহাকাশযান পৃথিবীর এক জঙ্গলে শাটল স্থাপন করে। তবে যে জঙ্গলের মধ্যে সেই হত্যাকারী ক্রিয়েচারটি তার শাটল স্থাপন করেছে, সেখানে কিছু জঙ্গি দল ক্যাবিনেট মন্ত্রীকে কিডন্যাপ করে রেখেছে। যুদ্ধফেরত প্রচণ্ড বাহুবলযুক্ত ডাচ নামক এক সৈনিক ভিয়েতনাম যুদ্ধের তার পুরাতন মিত্র ডিলন এবং তার অভিজাত আধা সামরিক উদ্ধারকারী দল ক্যাবিনেট মন্ত্রীকে টেরোরিস্টদের হাত থেকে উদ্ধার করার দায়িত্ব পায়। দুর্ভাগ্যবশত তাদের সামনা জঙ্গলের শাটল স্থাপনকারী সেই হত্যাকারী প্রাণীর সাথে হয়ে যায়। তারা ক্যাবিনেট মন্ত্রীকে কিভাবে উদ্ধার করবে এবং তারা নিজেদের জীবনই বা কিভাবে বাঁচাবে, সেটি এই সিনেমাতে দেখার বিষয়। 1987-এ মুক্তি পাওয়া প্রেডিডেটর সিনেমাটির IMDb রেটিং 8.7 আউট অফ 10। এবার সম্পূর্ণ সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা মহাবিশ্বের মধ্যে দ্রুত গতিসম্পন্ন একটি ইউএফও দেখতে পাই, যেটি পৃথিবীর পাশ দিয়ে খুবই দ্রুত গতিতে যাচ্ছিল। বিশালাকার ইউএফওর একটি অংশ সৌরজগতের মধ্যে আলাদা হয়ে গিয়ে পৃথিবীর এক প্রান্তে শাটল স্থাপন করে। এর পরবর্তী দৃশ্যে আমরা এক আর্মি ক্যাম্প দেখতে পাই, যেখানে আমরা গল্পের মুখ্য চরিত্র ডাচ নামক এক দুর্ধর্ষ অবসর সৈনিককে দেখতে পাই। ডাচকে সেখানকার জেনারেল এক বিশেষ কাজের উদ্দেশ্যে ডেকে পাঠায়। জেনারেল ডাচকে বলে তাদের এক মিনিস্টারকে কিছু টেরোরিস্ট জঙ্গলের মধ্যে কিডন্যাপ করে রেখেছে। ডাচ জেনারেলকে বলেন এই কাজের জন্য তাদের আরো কিছু আর্মির প্রয়োজন পড়বে। তখনই পেছন থেকে এক ব্যক্তির আওয়াজ আসে, ডাচ এই কাজের জন্য তুমি সেরা। ডাচ সেই আওয়াজটি শুনে পেছনে ঘুরে তাকায়। আমরা জানতে পারি ডাচকে পেছন থেকে আওয়াজ দেওয়া সেই ব্যক্তিটির নাম ডেলেন। ডিলেন ডাচের পুরাতন এক বন্ধু। তারা দুইজন একসাথে ভিয়েতনামের এক যুদ্ধ করেছিল। ডাচ তার পুরাতন বন্ধুকে দেখতে পেয়ে সেই মিশনের উদ্দেশ্যে রাজি হয়ে যায়। ডাচ, ডিলন ও কিছু আর্মিদেরকে নিয়ে হেলিকপ্টারে করে সেই জঙ্গলের মধ্যে চলে আসে, যেখানে সেই মিনিস্টারকে কিডন্যাপ করে রাখা হয়েছে। জঙ্গলে কিছু দূরে এগিয়ে যাবার পর তারা একটি হেলিকপ্টারকে দেখতে পায়, যেটি একটি গাছের সাথে ক্রাশ খেয়ে সেখানে আটকে ছিল। কিছুক্ষণ তদন্ত করার পর তারা জানতে পারে এটি একটি গোয়েন্দা হেলিকপ্টার ছিল, যেটি তাদের উপর এতক্ষণ নজর রাখছিল। তবে সন্ত্রাসী দল সেই হেলিকপ্টারের উপর গুলি বর্ষণ করে সেটি ধ্বংস করে ফেলেছে। তারা সেখানে কতগুলো মৃত লাশ দেখতে পায়। আমরা দেখতে পাই সেই লাশগুলোর শরীর থেকে সমস্ত চামড়া ছেলে ফেলা হয়েছে ও সেগুলোকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। ডাচ তার সেনাদের উপর এমন নির্মমভাবে অত্যাচার করা দেখে প্রচন্ড রেগে যায়। সে প্রতিজ্ঞা করে সে এমন নির্মম হত্যার প্রতিশোধ অবশ্যই নেবে। এখানে আমরা দেখতে পাই কোনো এক অদ্ভুত ক্রিয়েচার তাদের উপর নজর রাখছে। ডাচ ও তার টিম সেই সন্ত্রাসীদের আস্তানায় পৌঁছে যায়। আমরা দেখতে পাই সেখানে বহু লোকেদের সন্ত্রাসীরা বন্দী করে রেখেছে। ডাচ তার বায়নোকুলারের সাহায্যে দেখতে পায় সেখানে উপস্থিত এক টেরোরিস্ট একজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। সেখানে নিরীহ মানুষদের উপর প্রচুর অত্যাচার চলছিল। ডাচ এই দৃশ্য সহ্য করতে পারে না। ডাচ সেখানে গুলিবর্ষণ শুরু করে। গোলাগুলি ও বিস্ফোরণের আঘাতে সমস্ত সন্ত্রাসীরা মারা যায়। আমরা দেখতে পাই সেখানে এক মহিলা সন্ত্রাসী উপস্থিত ছিল, তবে ডাচ তাকে হত্যা করে না। সে তাকে বন্দী করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে বন্দী হয়ে থাকা নিরীহ লোকেদের মুক্ত করে দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা কিডন্যাপ হওয়া সেই প্রেসিডেন্টের সন্ধান পায় না। ডাচ বুঝে যায় যে তাকে মিথ্যে কথা বলে এই মিশনের সাথে সংযুক্ত করা হয়েছে। জেনারেল ডাচকে মিথ্যে কথা বলে এই মিশনের সাথে সংযুক্ত করেছে, কারণ এখানে উপস্থিত টেরোরিস্ট সদস্যরা বেশ কয়েকবার জেনারেল ও তার আর্মিদের উপর আক্রমণ করেছিল। আর জেনারেল খুব ভালোভাবেই জানতেন যে একমাত্র ডাচই তাদেরকে এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে পারবে। ধ্বংস হয়ে যাওয়া ক্যাম্পের ভেতরে তারা কিছু প্রয়োজনীয় কাগজপত্র পায়। ডাচ রাগের মাথায় তার বন্ধুকে বলে সে এই কাজ আর করতে চায় না। তাকে ছল করে কেন এই মিশনের সাথে সংযুক্ত করা হলো। উত্তরে ডাচের বন্ধু ডিলেন তাকে বলে এই মিশনে সংযুক্ত হওয়ার মাধ্যমে তারা বহু নিরীহ লোকেদের সাহায্য করতে পেরেছে, আর এখানে পাওয়া ডকুমেন্টস দ্বারা তারা পালিয়ে বেড়ানো সেই টেরোরিস্টদেরকেও খুঁজে বের করবে। ডাচ ও তার টিম সেখানে উপস্থিত সমস্ত অস্ত্র সামগ্রী সংগ্রহ করে সেখান থেকে রওনা দেয়। তারা তাদের সাথে বেঁচে যাওয়া সেই সন্ত্রাসী মেয়েটিকেও নিয়ে যায়। কিছু দূরে যাবার পর ডাচের টিমের একজন তাদেরকে বলে যে কিছু একটা তাদের উপর নজর রাখছে। তাদের কথোপকথন চলছিল। এরই মাঝে সেখানে উপস্থিত সেই সন্ত্রাসী মেয়েটি পালাবার চেষ্টা করে, কিন্তু সেখানে উপস্থিত ডাচের টিমের এক সৈনিক তাকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে আমরা সেই ক্রিয়েচারটিকে সেখানে দেখতে পাই, যে তার হাতের সাহায্যে বিশেষ কিছু নিক্ষেপ করে, যার আঘাতে সেখানে উপস্থিত এক সৈনিক মারা যায়। মারা যাওয়া সেই সৈনিকের রক্তাক্ত মৃতদেহ অদৃশ্য ক্রিয়েচারটি সেখান থেকে নিয়ে চলে যায়। ডাচ ও তার সাথীরা সেই অদ্ভুত ক্রিয়েচারটির পিছু নিতে শুরু করে। পিছু করতে করতে তারা এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে তারা আরো কিছু মৃতদেহ ঝুলিয়ে রাখা অবস্থায় দেখতে পায়। আমরা দেখতে পাই তাদের টিমের এক সদস্যকে সেই অদৃশ্য ক্রিয়েচারটি তেজস্ক্রিয় লেজার রশ্মি নিক্ষেপ করে মেরে ফেলে। ডাচ ও তার টিমের সদস্যরা প্রথমবারের মতো হত্যাকারী ক্রিয়েচারটির জ্বলে ওঠা চোখ দুটি দেখতে পায়। তারা তাকে লক্ষ্য করে সেখানে গুলিবর্ষণ শুরু করে।
অনেক বেশি পরিমাণে গুলিবর্ষণ করার কারণে কতগুলো গুলি সেই প্রাণীটির শরীরের মধ্যে গেঁথে যায়। তবে সেই প্রাণীটি তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডাচ ও তার টিমের লোকেরা সিদ্ধান্ত নেয় তারা সেই অদৃশ্য প্রাণীটিকে হত্যা করবে। তারা সম্পূর্ণ জঙ্গলে ফাঁদ তৈরি করার পরিকল্পনা করে। আমরা দেখতে পাই ডাচ ও তার টিম সমস্ত জঙ্গলে ফাঁদ তৈরি করে ফেলে আর অপেক্ষা করতে শুরু করে যে কখন সেই প্রাণীটি ফাঁদের মধ্যে পড়বে। বহু সময় পেরিয়ে যায়, তবে তারা সেই প্রাণীটিকে দ্বিতীয়বার আর দেখতে পায় না। ডাচ সেই প্রাণীটিকে খুঁজে বের করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই এক অদৃশ্য প্রাণী সেই ফাঁদের মধ্যে ধরা পড়ে। এটি ছিল সেই হত্যাকারী ক্রিয়েচারটি। তবে ফাঁদের মধ্যে বন্দি অবস্থাতেই সেই ক্রিয়েচারটি লেজার রশ্মি নিক্ষেপ করতে শুরু করে। তেজস্ক্রিয় লেজার রশ্মির কারণে ফাঁদটি ছিঁড়ে যায়। হত্যাকারী সেই প্রাণীটি মুক্ত হয়ে যায় ও নিজেকে অদৃশ্য করে ফেলে। সেখানে উপস্থিত একটি ফাঁদ ডাচের টিমের একজন আর্মিকে গুরুতর আহত করে ফেলে। ডাচের বন্ধু ডিলেন ও সেখানে উপস্থিত আরেকজন আর্মি সেই ক্রিয়েচারটিকে পালিয়ে যেতে দেখতে পায়। তারা দুজন মিলে সেই প্রাণীটির পিছু নিতে শুরু করে। অন্যদিকে ডাচ আহত হয়ে যাওয়া সেই আর্মির কাছে যায়। ডিলেন ও সেই আর্মি সেই অদ্ভুত ক্রিয়েচারটির সন্ধান পেয়ে যায়। আর্মি ডিলেনকে সেখানে নজর রাখতে বলে ও সে নিজের সামনে গিয়ে সেই প্রাণীটিকে ফাঁদে ফেলার চেষ্টা করে। তবে দুর্ভাগ্যবশত সেই ক্রিয়েচারটি তাকে দেখে ফেলে। ক্রিয়েচারটি সেই আর্মিকে মেরে ফেলে। এদিকে ডাচ ও তার টিম সেই আহত হয়ে যাওয়া আর্মিকে নিয়ে পালাতে শুরু করে। পালিয়ে যাবার এক পর্যায়ে তারা একটি চিৎকার শুনতে পায়। আমরা জানতে পারি হত্যাকারী সেই ক্রিয়েচারটি ডাচের বন্ধু ডিলেনকেও মেরে ফেলেছে। আমরা দেখতে পাই অতি দ্রুত গতিতে এসে সেই ক্রিয়েচারটি ডাচের টিমের আরেকজন সদস্যকে মেরে ফেলে। ডাচ আহত হওয়া আর্মিকে নিয়ে দ্রুত পালাতে শুরু করে। তবে সেই ক্রিয়েচারটি তার লেজার রশ্মির সাহায্যে আহত অবস্থায় থাকা আর্মিকে মেরে ফেলে। ডাচ তার হাতের মধ্যে থাকা মেশিন গানের সাহায্যে দ্রুত গুলিবর্ষণ শুরু করে। তবে আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটিও ডাচের দিকে লেজার নিক্ষেপ করে। লেজারের আঘাতে ডাচের হাতে থাকা সেই অস্ত্রটি পড়ে যায়। ডাচও আহত অবস্থায় মাটির মধ্যে পড়ে যায়। সে সেই মেয়েটিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আহত ডাচ কোনো মতো সেখান থেকে উঠে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটিও নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ডাচ কর্দমাক্ত অবস্থায় নদীর কিনারায় উঠে বসে। ক্রিয়েচারটিও সেখানে চলে আসে। তবে কর্দমাক্ত অবস্থায় থাকা ডাচকে সেই ক্রিয়েচারটি দেখতে পায় না। ডাচ বুঝতে পারে তার শরীরে কাদা লেগে থাকার কারণে সেই ক্রিয়েচারটি তাকে দেখতে পাচ্ছে না। সে প্রতিশোধ নেবার এক নতুন পরিকল্পনা গ্রহণ করে। সে এক নতুন ফাঁদ তৈরি করে। এরপর মশাল হাতে নিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যাতে করে সেই হত্যাকারী ক্রিয়েচারটি তার দিকে ছুটে আসে। আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটি সেখানে চলে আসে। তবে সে ডাচকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার হাতে থাকা সেই জ্বলন্ত মশালটিকে সে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছে। ডাচ তার হাতে থাকা সেই মশালটি অন্য কোথাও ছুঁড়ে মারে। ক্রিয়েচারটি জ্বলন্ত মশালটিকে দেখার পর সেটির দিকে ঝাঁপিয়ে পড়ে। মশাল থেকে উৎপন্ন হওয়া ধোঁয়ার কারণে ক্রিয়েচারটিকে ডাচ খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। ডাচ তার তৈরি করা অস্ত্রের সাহায্যে ক্রিয়েচারটির উপর আক্রমণ করে। ডাচের তৈরি করা অস্ত্রের আঘাতে ক্রিয়েচারের শরীরের মধ্যে প্রচুর বিস্ফোরণ ঘটে। আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটি যথেষ্ট ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। ডাচ দ্বিতীয়বার আক্রমণ করতে গেলে ক্রিয়েচারটি তার লেজার নিক্ষেপ করে, যার কারণে ডাচ পানির মধ্যে পড়ে যায়। পানির মধ্যে পড়ার কারণে তার শরীরে লেগে থাকা সমস্ত কাদা ধুয়ে যায়। ডাচ পানি থেকে বেরিয়ে আসে আর এখন ক্রিয়েচারটি ডাচকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। বিশাল সেই ক্রিয়েচারটি ডাচকে ধরে ফেলে। ক্রিয়েচারটি বুঝতে পারে ডাচ প্রচণ্ড শক্তিশালী একজন মানুষ, তাই ক্রিয়েচারটি তাকে লেজার দিয়ে হত্যা করে না। সে ডাচের সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে চায়। ক্রিয়েচারটি ডাচকে ছুঁড়ে ফেলে দেয়। আহত হয়ে যাওয়া ডাচ নিজেকে একটি ফাঁদের কাছে নিয়ে যায়। ডাচ ফাঁদের কাছে পৌঁছাবার পর সেই ক্রিয়েচারটিকে তার দিকে এগিয়ে আসতে বলে। ডাচের কথা শোনার পর ক্রিয়েচারটি সেখানে চলে আসে। ক্রিয়েচারটি ডাচকে হত্যা করবে ঠিক তার আগেই ডাচ সেই ফাঁদটি ফেলে দেয়। ভারী ফাঁদটি সোজা ক্রিয়েচারটির মাথায় এসে পড়ে। ফাঁদের আঘাতে ক্রিয়েচারটি একদম আধমরা হয়ে যায়। অদ্ভুত সেই ক্রিয়েচারটি দেখতে অত্যন্ত কুৎসিত। তার সমস্ত শরীর থেকে সবুজ রঙের এক প্রকার রক্ত বেরিয়ে আসতে শুরু করে। ডাচ তাকে সম্পূর্ণরূপে মেরে ফেলার জন্য একটি পাথর উঠিয়ে তাকে হত্যা করতে যায়। তবে সে দেখতে পায় সেই ক্রিয়েচারটি তার দিকে তাকিয়ে আছে ও ধীরে ধীরে হাসতে শুরু করেছে। কুৎসিত দেখতে সেই প্রাণীটির দিকে যখন ডাচ তাকিয়ে থাকে সে লক্ষ্য করে। আমরা দেখতে পাই সেই অদ্ভুত ক্রিয়েচারটি তার মৃত্যুর আগে হাতের মধ্যে লেগে থাকা অত্যাধুনিক এক ডিভাইসের সাহায্যে সেখানে একটি বোম সেট করে দেয়। বোমটি সেট করে দেওয়ার পর সে জোরে জোরে হাসতে শুরু করে। তার এই ধরনের ডিমনিক হাসি দেখে ডাচ বুঝে যায় যে এখানে খুব শীঘ্রই বড় কোনো বিস্ফোরণ হতে চলেছে। তাই ডাচ সেখান থেকে পালাতে শুরু করে। তবে ডাচের পালিয়ে যাবার আগে সেই বোমাটি বিস্ফোরণ হয়ে যায়। ডাচ কোনো মতো নিজেকে একটি বিশাল বড় গাছের পেছনে লুকিয়ে নেয়, যার কারণে তার প্রাণ কোনো মতো বেঁচে যায়। তবে সেই বিশাল বোমা বিস্ফোরণের কারণে ডাচ প্রচণ্ড আহত হয়ে পড়েছে। পরের দিন সেই বিস্ফোরিত এলাকায় রেস্কিউ টিম চলে আসে। অদ্ভুত দেখতে সেই ক্রিয়েচারটি
এত ভয়ানক বিস্ফোরণ ঘটিয়েছিল যে সমস্ত জঙ্গল ধোঁয়ার মধ্যে ঢেকে গিয়েছিল। রেস্কিউ টিম অনেক খোঁজাখুঁজি করার পর আহত অবস্থায় থাকা ডাচ ও সেই সন্ত্রাসী মেয়েটির সন্ধান পায়। আমরা দেখতে পাই এ যাত্রায় শুধুমাত্র ডাচ ও সেই মেয়েটি বেঁচে থাকে, আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।